বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটি বিষয়ে অবহিত করার প্রয়োজন মনে করছি। সেটি হচ্ছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তোমাদের পড়াশোনাকে আরো গতিশীল করার জন্য এবং তোমাদের পড়াশোনাকে আরো সহজ করার জন্য বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আমরা নতুন করে একটি গ্রুপ ক্রিয়েট করেছি, যেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নামক অ্যাপ গ্রুপে। সেই গ্রুপে তোমরা সকলেই বিসিপিএসসি 11-12 হিউম্যানিটিস এই গ্রুপে তোমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ ক্রিয়েট করে তোমরা এখানে অ্যাড নিবে এবং তোমাদের অন্যান্য সহপাঠীদেরকে বিষয়টা অবগত করবে। এই গ্রুপের মধ্যে তোমাদের মানবিক শাখার সকল শিক্ষকদের ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে এখানে পাবে এবং খুব সহজেই তোমাদের যে পড়াশোনা সেই পড়াশোনা তোমরা চালিয়ে যেতে পারবে। এভাবে অন্যান্য ক্লাসগুলো এভাবে গ্রুপ ভিত্তিকভাবে আলাদা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব দ্রুতই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা এখানে অ্যাড হবে। তোমাদেরকে অ্যাড হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের 4th অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকেও আমরা 4th অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ভারত বিভক্তি ও স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত পৃথিবীব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এবং সংগ্রাম চলতেছিল, সে আন্দোলন এবং সংগ্রাম নতুন গতি লাভ করে। আর অপরদিকে ব্রিটিশ সরকারও ভারতীয় উপমহাদেশে কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থন আদায় করার জন্য তাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদের প্রতি সমর্থন দেওয়ার জন্য তারা নানা ধরনের প্রস্তাব পেশ করতে থাকেন। সেই প্রস্তাবগুলোর অন্যতম হচ্ছে 1940 সালের আগস্ট প্রস্তাব, 1942 সালের ক্রিপস প্রস্তাব। কিন্তু কোনো প্রস্তাবই ভারতীয় উপমহাদেশের লোকদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। আবার একইভাবে 1942 সালে মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলন নামক একটি আন্দোলনের তিনি সূচনা করেন। সে আন্দোলন সম্পর্কে একটু বলতে হয়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রেমনের পতন ঘটল, তখন ভারতীয় উপমহাদেশে জাপানিজ কর্তৃক আক্রমণের একটা প্রবল সম্ভাবনা দেখা দেয়। তখন মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারকে অনুরোধ করেন, যদি ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশ ত্যাগ করে চলে যায়, তাহলে ভারতীয় উপমহাদেশ জাপানিজদের আক্রমণ থেকে রক্ষা পাবে। এবং এই জাপানিজদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশ সরকারের শাসন ও শোষণ থেকে নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য মহাত্মা গান্ধী হরিজন পত্রিকায় তার এই ভারত ছাড় আন্দোলন নীতি তিনি প্রকাশ করেন এবং কংগ্রেস মহাত্মা গান্ধীর এই মনোভাবকে লক্ষ্য রেখে কংগ্রেস ভারত ছাড় নীতিকে সমর্থন দেন। আর ভারত ছাড় নীতিকে সমর্থন দেওয়ার কারণে এবং ভারত ছাড় আন্দোলন ঘোষণা করার কারণে ব্রিটিশ সরকার কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ হয় এবং কংগ্রেসকে একটি অবৈধ সংগঠন হিসেবে তারা মতামত পেশ করে এবং কংগ্রেসের সকল নেতৃবৃন্দকে তারা গ্রেফতার করে এবং কংগ্রেসের সকল কার্যক্রমের উপর নিষিদ্ধ ঘোষণা করে। আর অপরদিকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহাত্মা গান্ধী যে ভারত ছাড় আন্দোলন ডাক দেন, সেই ভারত ছাড় আন্দোলন তীব্রতর বেগে সেখানে এই আন্দোলনের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের লোকদের সমর্থন সেখানে চলতে থাকে। এভাবে ভারতীয় উপমহাদেশের আন্দোলন এবং সংগ্রাম যখন ব্রিটিশদের বিরুদ্ধে তীব্রতর হচ্ছিল, তখন ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের লোকদেরকে আন্দোলন এবং সংগ্রাম থেকে মুক্ত রাখার জন্য তারা নানা ধরনের পরিকল্পনা পেশ করতে থাকে। তারা 1945 সালে লর্ড ওয়াবেলের নেতৃত্বে লর্ড ওয়াবেল পরিকল্পনা পেশ করে। সত্যিকার অর্থে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশের লোকদের সমর্থন আদায় করার জন্য এবং ভারতীয় উপমহাদেশে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করার জন্য তারা যত ধরনের পরিকল্পনার প্রস্তাব পেশ করেন,
ভারতীয় উপমহাদেশের সকল লোকদের নিকট কংগ্রেস এবং মুসলিম লীগের নিকট সর্বজনভাবে গ্রহণযোগ্য কোনো প্রস্তাবই হয়ে ওঠেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1945 সালে। সেই 1945 সালের সাধারণ নির্বাচনে ব্রিটেনের রক্ষণশীল দল তারা শ্রমিক দলের নিকট শোচনীয়ভাবে তারা পরাজিত হয় এবং শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পরবর্তীতে শ্রমিক দলের নেতা অ্যাটলি ক্লেমেন্ট, যিনি ভারত বন্ধু নামে পরিচিত, তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্তি লাভ করেন এবং ভারত সচিব হিসেবে নিযুক্তি লাভ করেন লর্ড প্যাথিক লরেন্স। এবং এই রক্ষণশীল শ্রমিক দলের ভারতীয় উপমহাদেশে এই শ্রমিক দলের নেতৃত্ব গ্রহণের পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনটি নতুন রূপ লাভ করে, নতুন গতি লাভ করে এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করার জন্য এবং কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সদ্ভাব সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধির জন্য 1946 সালে ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশে তাদের 3 জন মন্ত্রী সমন্বয়ে একটি মিশন পাঠান। সেই মিশন ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনা নামে খ্যাত। সেই মিশনে যে 3 জন মন্ত্রী ছিলেন তারা হচ্ছেন লর্ড প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই 3 জন মন্ত্রী সমন্বয়ে যে মন্ত্রী মিশন ভারতীয় উপমহাদেশে আসেন, তারা ভারতীয় উপমহাদেশের সমস্যাগুলোকে সমাধান করার জন্য তারা কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃবৃন্দের সাথে তারা একত্রিত হন, মিলিত হন আলোচনায়। সেখানে মহাত্মা গান্ধী তিনি দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে তার মতামত ব্যক্ত করেন। আর অপরদিকে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না তিনি দ্বিজাতির ভিত্তিতে ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমানদের জন্য পাকিস্তান নামক একটি আলাদা রাষ্ট্র সৃষ্টির জন্য তিনি সেখানে দাবি উত্থাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং সংবিধান রচনাকে কেন্দ্র করে এই মন্ত্রী মিশন পরিকল্পনা, তাদের যে সকল পরিকল্পনা তারা সেখানে প্রণয়ন করেন। তারা যে সকল প্রস্তাব সেখানে রাখেন, সে সকল প্রস্তাবগুলো ভারতীয় উপমহাদেশে কংগ্রেস এবং মুসলিম লীগ কারোর নিকটই পুরোপুরি গ্রহণযোগ্যতা পায়নি এবং এইটার গ্রহণযোগ্যতা পুরোপুরি না পাওয়ার কারণে সেখানে যে অস্বস্তি, সেখানকার যে পরিস্থিতির যে অবনতি, সে অবনতি আরো বৃদ্ধি পেতে থাকে। আর এই অবনতি বৃদ্ধি পাওয়া অবস্থায় 1946 সালের 16 আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করে এবং 2রা সেপ্টেম্বর তারা কালো দিবস পালন করে এবং এই দুইটা দিবস পালন করতে গিয়ে ভারতীয় উপমহাদেশে নতুনভাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় এবং সেখানে পরিস্থিতির আরো অবনতি ঘটে এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে হাজার হাজার লোক তারা হতাহত হতে থাকে। আর যখন ভারতীয় উপমহাদেশে পরিস্থিতির আরো অবনতি ঘটে, আরো শোচনীয় পরিণতির দিকে এগিয়ে যায়, তখন ব্রিটিশ সরকার এটা নিয়ে একটি অস্বস্তির মধ্যে পড়ে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ক্লেমেন্ট তিনি 1947 সালের 20 ফেব্রুয়ারি তিনি ভারত স্বাধীনতা ঘোষণা করেন। অ্যাটলি ক্লেমেন্টের এই ঘোষণা 20 ফেব্রুয়ারি ঘোষণা নামে পরিচিত এবং তিনি এই ঘোষণার মধ্যে বলেন যে ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হোক অথবা না হোক, 1948 সালের জুন মাসের মধ্যেই তারা ভারতকে স্বাধীনতা দিয়ে দিবেন এবং ভারতীয় উপমহাদেশের যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা ভারতীয় উপমহাদেশের লোকদের কাছে হস্তান্তর করবেন। এর পাশাপাশি ব্রিটিশ সরকার বুঝতে পারেন ভারতীয় উপমহাদেশের লোকেরা, ভারতীয় উপমহাদেশের জনগণ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে সকল আন্দোলন এবং সংগ্রাম করছে, সে সকল আন্দোলন এবং সংগ্রাম থেকে তাদেরকে মুক্ত রাখা যেরকম অসম্ভব, ঠিক একইভাবে ভারতীয় উপমহাদেশে মুসলিম এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠাও অসম্ভব। এজন্য তারা বুঝতে পারেন এবং তারা এই চিন্তা করেন ভারতীয় উপমহাদেশকে যত দ্রুত এখান থেকে স্বাধীনতা দেওয়া যায় ততই মঙ্গল এবং তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য 1947 সালের 22 মার্চ ভারতীয় উপমহাদেশে লর্ড লুই মাউন্টব্যাটেনকে সেখানে ভাইসরয় হিসেবে নিয়োগ করা হয় এবং লর্ড মাউন্টব্যাটেন 22 মার্চ তিনি ভারতীয় উপমহাদেশে ভাইসরয় হিসেবে নিয়োগ পাওয়ার পরের দিন 23 মার্চ
মুসলিম লীগ তারা পাকিস্তান দিবস পালন করে। এবং ভারতীয় উপমহাদেশে এসে লর্ড মাউন্টব্যাটেন তিনি ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি তিনি পর্যালোচনা করেন এবং পর্যালোচনা করে তিনি 1947 সালের 3 জুন তিনি একটি পরিকল্পনা প্রকাশ করেন, যেটিকে 3রা জুন পরিকল্পনা বা লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা হিসেবে ইতিহাসে পরিচিত। তিনি সেই পরিকল্পনায় ভারতীয় উপমহাদেশকে দুইটা ভাগে বিভক্ত করার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দেশীয় যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোকে যার ইচ্ছে মতো ভারত অথবা পাকিস্তানের যে ডোমিনিয়নে সেখানে তাদেরকে যোগ দেওয়ার স্বাধীনতা ঘোষণা করেন। 1947 সালের 18 জুলাই ভারত স্বাধীনতা আইন নামে একটি আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। আর এই আইন পাশের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশ থেকে দীর্ঘ 200 বছর পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের যে শাসন শোষণ এবং নির্যাতনের যে ইতিহাস, সেই নির্যাতনের ইতিহাসের অবসান ঘটে। এবং ইত্যবসরে যখন এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হওয়ার যখন পরিস্থিতি তৈরি হয়, তখন বাংলার হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু তারা দুইজন মিলিত হয়ে তারা একটি অখণ্ড বাংলা গঠনের একটি প্রস্তাব পেশ করেন এবং কিরণ শঙ্কর রায় এবং বাংলার মুসলিম লীগ নেতা আবুল হাশিমও এটাকে সমর্থন দেন। কিন্তু কংগ্রেসের অবাঙালি যে সকল নেতৃবৃন্দ ছিলেন এবং রক্ষণশীল যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের বিরোধিতার কারণে বসু সোহরাওয়ার্দী যে অখণ্ড বাংলা গঠনের জন্য যে প্রস্তাব পেশ করেন, যে পরিকল্পনা রাখেন, সেই পরিকল্পনায় ব্যর্থ হয় এবং লর্ড মাউন্টব্যাটেনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার আলোকে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামক দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়। 3রা জুন পরিকল্পনা নামে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা পেশ করেন, এই পরিকল্পনা পেশ করার পরবর্তীতে কংগ্রেস ও মুসলিম লীগ তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেখানে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী এবং মাওলানা আবুল কালাম আজাদ তারা দুইজন অখণ্ড ভারতের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন, তাদের প্রতিক্রিয়া জানান। অপরদিকে সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরু তারা ভারত বিভক্তি মেনে নেন। পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী লর্ড মাউন্টব্যাটেনের সাথে এবং বল্লভভাই প্যাটেলের সাথে সাক্ষাৎ করার পরবর্তীতে তিনিও ভারত বিভক্তি মেনে নেন। একমাত্র কংগ্রেস নেতা মাওলানা আবুল কালাম আজাদ তিনি অবিভক্ত ভারতের পক্ষে তিনি অটল থাকেন। আর অপরদিকে মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তিনি পাকিস্তান নামক রাষ্ট্র গঠনের জন্য তিনি তার দাবির প্রতি অটল থাকেন। এবং মুসলিম লীগের একটি প্রস্তাব ছিল বা তাদের ইচ্ছা ছিল পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, বেলুচিস্তান, অখণ্ড বাংলা, আসাম এই এলাকাগুলোকে নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্র গঠন করবেন। কিন্তু মাউন্টব্যাটেন এই পরিকল্পনার বিপক্ষে ছিলেন। তিনি মোহাম্মদ আলী জিন্নাহকে বলেন যে হয়তো তাকে অখণ্ড ভারত মেনে নিতে হবে, না হয় খণ্ডিত বাংলা এবং খণ্ডিত পাঞ্জাব নিয়ে পাকিস্তান নামক রাষ্ট্র গঠন মেনে নিতে হবে। এই দুইটা পরিকল্পনার তাকে যে কোনো একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ অখণ্ড বাংলা এবং অখণ্ড পাঞ্জাব নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের পক্ষে তিনি তার মতামত ব্যক্ত করেন। আর অপরদিকে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তান থেকে 1200 মাইল দূরবর্তী হওয়া সত্ত্বেও শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে 1947 সালে পূর্ব বাংলা যেহেতু অধিকাংশ জনগণ তারা মুসলিম ছিলেন, এজন্য সেটি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। এবং 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামক একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। আর এই পাকিস্তান নামক নতুন রাষ্ট্রের অভ্যুদয়কে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে লর্ড মাউন্টব্যাটেন 1947 সালের 14 আগস্ট তিনি সেখানে পাকিস্তানের করাচিতে উপস্থিত হয়ে এই পাকিস্তান রাষ্ট্র গঠনকে, পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়কে তিনি শুভেচ্ছা জানান, অভিনন্দন জানান। এবং 1947 সালের 14 আগস্ট পৃথিবীর মানচিত্রে ভারতীয় উপমহাদেশকে বিভক্ত হয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেখানে একটি নতুন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় ঘটে। আর এর পরের দিন 15 আগস্ট ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ সরকার থেকে স্বাধীনতা লাভ করেন, স্বাধীনতা অর্জন করেন। পাকিস্তান নামক যে রাষ্ট্র গঠিত হয় সেই রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর অপরদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্তি লাভ করেন লিয়াকত আলী খান।
আর অপরদিকে ভারত নামক যে রাষ্ট্র গঠিত হয় সে ভারতের গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এভাবেই 1947 সালের এই ঘটনার মধ্য দিয়ে এই ঐতিহাসিক ঘটনার আলোকে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে সেখানে ভারত এবং পাকিস্তান নামক দুটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আলোচনা থেকে যে প্রশ্ন ভালোভাবে তোমরা পড়বে সেটি হচ্ছে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টির প্রেক্ষাপট আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে পড়াশোনা সেই পড়াশোনা তোমরা ভালোভাবে চালিয়ে যাও। তোমাদের সফলতা কামনা করছি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি আমরা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের ক্লাসের অবসান ঘটলো। আমরা সামনের ক্লাসগুলোতে ইসলামের 4র্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে। সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।